এই গল্পের নাম পাঠ করে অনুগ্রহ করে কেউ আমাকে ভূত বিদ্বেষী ডাকবেন না। ভূত বিদ্বেষী হতে গেলে যে পরিমাণে সাহস, যে রকমের মোটা বুকের পাটা লাগে তা আমার নেই, কোশমিনকালে ছিল না। তবুও প্রশ্ন থেকে যায়, ভূতের সঙ্গে যদি আমার কোনো শত্রুতা নাই থাকবে, আমি যদি ভূত বিদ্বেষী নাই হই, তাহলে ভূতের মতো একটা প্রাচীন জীবকে আমি কেন এমন বিপদে ফেলব? আমি কেন ভূতকে রিপোর্টারের মুখে ঠেলে দেব? সত্যি কথাটা হলো, আমি ভূতকে রিপোর্টার সাহেবের মুখে ঠেলে দেইনি। রিপোর্টার সাহেবই তাকে আবিষ্কার করেছিলেন। সম্পাদক মহোদয় রিপোর্টার সাহেবকে পাঠিয়েছিলেন খরা কবলিত অঞ্চলে, সেই দুর্দশাগ্রস্ত অঞ্চলের একটি বাস্তবানুরাগ প্রতিবেদনের জন্য। কিন্তু রিপোর্টার সাহেব যথাযথ সময়ে, যথাযথ স্থানে, যথাসময়ে পৌঁছাতে পারেননি। তার আগেই প্রবল বৃষ্টি নামে এবং একটি স্থানীয় নদীতে ঢল ওঠে। পুরো এলাকা জলে ডুবে বন্যা কবলিত হয়ে পড়ে। খরা প্রতিবেদন করতে এসে বন্যার প্রতিবেদন করা সম্পাদক সাহেবের মনোপুত হবে কিনা এই চিন্তা করে সদর অফিসে রিপোর্টার ফোন করতে গেলেন। কিন্তু এই বন্যায় ফোন অচল, টেলিগ্রামও তাই। অকুলস্থ রেল স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি পোড়া ঘরে জলবন্দী হয়ে রইলেন রিপোর্টার সাহেব। যথাসময়ে এই জায়গায় পৌঁছতে পারলে রিপোর্টার সাহেবের এত নিগ্রহ হতো না। কিন্তু এখানে আসতে পথে 4 দিন দেরি হয়ে গেছে। সেটা অবশ্যই রিপোর্টার সাহেবের দোষ নয়। পথে এক জায়গায় আফ্রিকার সোমালিয়ায় ধর্ষণের প্রতিবাদে রেল অবরোধ হয়েছিল। 1.5 দিন রেলপথ আটকে রাখে অবরোধকারীরা। অবশেষে জংশন স্টেশন থেকে রেলের বড় সাহেব এসে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে যাতে এরকম আর না হয় সেটা তিনি দেখবেন। তখন রেল লাইনের অবরোধ ওঠে, কিন্তু এর মধ্যেই অবস্থা বেগতিক দেখে রেলের ড্রাইভার, ফায়ারম্যান এবং গার্ড সবাই পলায়ন হয়েছে। তাদেরকে খুঁজে পেতে আনতে আরও 1.5 দিন। অবশেষে রেলগাড়ি চালু করতে আরও 1 দিন। সবসুদ্ধ 4 দিন লেগে গেছে। এর মধ্যে দ্বিতীয় দিন থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। সেটাও অবশ্যই অবরোধ উঠে যাওয়ার একটা কারণ। চতুর্থ দিন শেষে জলে ভাসতে ভাসতে রেলগাড়ি এসে জেলা সদরে পৌঁছেছে। তখন সরকার সেটাকে বন্যাগ্রস্ত অঞ্চল বলে ঘোষণা করেছেন। এত কথা অবশ্যই ভূতের গল্পে আসা উচিত নয়, কিন্তু গল্পটা ছোট এবং পুরানো, তাই পটভূমিকা করার জন্য ভনিতা একটু দীর্ঘ করতে হলো। ফোন বিকল। টেলিগ্রামের খুঁটি জলে উপড়িয়ে পড়ে আছে। ট্রেন আসছে না। রিলিফের নৌকাও এখন এসে পৌঁছায়নি। প্ল্যাটফর্মের এক প্রান্তে পোড়ো ঘরে রিপোর্টার সাহেব আশ্রয় নিয়েছেন। সাধারণত রেল প্ল্যাটফর্ম জলে ডোবে না, কিন্তু স্টেশন মাস্টার সাহেব বলেছেন 2 বছর আগেও নাকি ডুবেছিল। খরার পরে বন্যা হলে সে নাকি খুব মারাত্মক। প্ল্যাটফর্মের পুরো ঘরের ভেতরে একটি লোক লাগিয়ে সাফসুতরো করিয়ে নিয়েছিলেন রিপোর্টার সাহেব, কিন্তু প্রথম রাতেই ফ্যাসাদে পড়লেন। 4 দিনের ক্লান্তির পর মেঝের ওপর চাদর বিছিয়ে মাথায় পোর্টফোলিওর ব্যাগটা রেখে সন্ধ্যায় ঘুমিয়ে পড়লেন। ঘন্টা কয়েক পরে কি একটা খস খস শব্দ করে ঘুম ভাঙল তার। ঘুম চোখেই টের পেলেন ঘরের মধ্যে কি যেন একটা ঘুরছে। চোখে অন্ধকারটা সয়ে যাওয়ার পর রিপোর্টার সাহেব দেখতে পেলেন ভাঙা ঘরের বেড়া ঘেঁষে ঘেঁষে জীর্ণ শীর্ণ কি যেন একটা ছায়া মতো ঘুরছে। এবার গলা খাকানি দিয়ে জিজ্ঞেস করলেন, কে? ছায়ামূর্তি পাল্টা জিজ্ঞেস করলেন, তুমি কে? বেশ নেকা নেকা ক্ষণ ক্ষণ গলায়
রিপোর্টার সাহেব সে গলা শুনে বুঝতে পারলেন ঘরে ভূত ঢুকেছে। তিনি জানতে চাইলেন, তুমি কি ভূত? হ্যাঁ, আমি এই ঘরেই থাকি। তুমি আমার ঘরে ঢুকেছো কেন? রিপোর্টার সাহেব খেয়াল করলেন কেউ কেউ তাকে ঘরে থাকতে মানা করেছিলেন, বোধহয় এই কারণেই। কিন্তু এই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, বরং ভূতের ইন্টারভিউ যদি এই সুযোগে নেওয়া যায়। ভূতের মতো মানুষদের ইন্টারভিউ তো সারা জীবন ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু সাক্ষাৎ জ্যান্ত ভূতের সাক্ষাৎকার সংবাদপত্র জগতে হইচই পড়ে যাবে, সাংবাদিকতার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে। রিপোর্টার ভূতকে আত্মপরিচয় দিয়ে বললেন, শোনো, আমি একজন রিপোর্টার, তোমার ইন্টারভিউ নিতে চাই। রিপোর্টার এবং ইন্টারভিউ এই শব্দ দুটো শুনে ভূত থরথর করে কাঁপতে লাগলো এবং হাত জোর করে বলল, আমি এই ঘর ছেড়ে দিচ্ছি। আপনি আপনার মতো থাকুন, আমাকে নিয়ে কিছু লিখবেন না। রিপোর্টার বললেন, এ তো ভয়ের কিছু নেই, তোমার নামও জানি না, তোমার ছবিও তোলা যাবে না, কেউ বুঝতেই পারবে না আমি তোমার সঙ্গে কথা বলেছি। কাগজে লিখে দেব, নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক ভূত। এরপরেও ভূত ইতস্তত করছে দেখে রিপোর্টার জিজ্ঞেস করল, অবশ্যই রিপোর্টের মধ্যে বার কয়েক বিশ্বস্ত সূত্রে ব্যবহার করেও নামধাম গোপন করতে পারি। ভূত কি বুঝলো কে জানে। সে বলল, আপনাদের পান্নায় পড়ে কারো পরিচয় নেই, তা আমি জানি। যা যা আছে কপালে হবে। কি জানতে চান বলুন? রিপোর্টার ততক্ষণে পোর্টফোলিওর ব্যাগ খুলে ডট কলম, নোট বই সব বার করেছেন। একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলেন, প্রথমে বলো, কি করে তুমি ভূত হলে? এর উত্তরে ভূত একটু আশ্চর্য হলো। সে জানালো, আমি বোধহয় ভুল করে ভূত হয়ে গেছি। সিগারেটের ছাই ঝেড়ে রিপোর্টার সাহেব বললেন, ভুল করে ভূত? সে আবার কি? ভূত বলল, সে বড় দুঃখের কথা। বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংসারে বেঁধে আত্মহত্যা করার জন্য 4 দিন আগে এই স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে নির্জন মাঠের পাশে রেল লাইনে গলা দিয়ে শুয়েছিলাম। রিপোর্টার বলল, কিন্তু 4 দিন আগে তো রেল অবরোধ চলছিল। ভূত বলল, তা আমি কি করে জানবো? 1 দিন, 2 দিন, 3 দিন চললো, রেল এলো না। কিন্তু এলো সাংঘাতিক বৃষ্টি, জ্বরের তোড়ে আর খিদের চোটে আমি মারা গেলাম। কিন্তু এভাবে মরলে তো আর বোধ হয় না। আনন্যাচারাল ডেথ বা অপমৃত্যু না হলে বোধ হওয়া যায় না। আমার মতো সাধারণ মৃত্যু, অনাহারে না খেয়ে মৃত্যু তো এদেশে সবসময় হয়েছে। সেসব ক্ষেত্রে কি আর বোধ হয়? এই ভৌতিক প্রশ্ন শুনে রিপোর্টারের মনে অন্যরকম সন্দেহ ছিল, কারণ ভাঙা ঘরের ফাটা বেড়ার মধ্যে দিয়ে যাদের আলো তখন ঘরের মধ্যে এসে পড়েছে এবং রিপোর্টার দেখতে পেয়েছেন যে ভূতের ছায়া পড়েছে জ্যোৎস্নায়। সেটা অসম্ভব। রিপোর্টার ভূতকে বললেন, তুমি কি সত্যিই ভূত? তোমার হাত দিয়ে আমাকে একটু ছোঁ দেখি। ভূত বলল, এত দূর থেকে হাত দিয়ে আমি আপনাকে ছোবো কি করে? রিপোর্টার বললেন, তাহলে তুমি ভূত নও। ভূতেরা যে যতদূর ইচ্ছে হাত লম্বা করতে পারে। ভূত এবার খুব চিন্তা করলো, তারপর বলল, তা হতে পারে। আমি বোধহয় এখনো বোধ হইনি, বোধহয় এখনো মারা যায়নি। বৃষ্টির সময় রেল লাইন থেকে উঠে এখানে চলে আসি, চারদিক থেকে অন্য নাই, ভাবলাম পরে বোধ হয়ে গেছি। রিপোর্টার সাহেব তার পোর্টফোলিওর ব্যাগ খুলে 2 দিনের সঞ্চয় 500 গ্রাম চিড়ে আর একটুখানি গুড়ের একটা ঠোঙ্গা বার করে ভূতকে খেতে দিল। খাওয়া দাওয়ার পরে বহু কথা হলো দুজনের মধ্যে। 2 দিন পরে কলকাতায় ফিরে রিপোর্টার সাহেব তার প্রতিবেদন পেশ করলেন।
বন্যা কবলিত অঞ্চলের ভোকা মানুষদের আত্মকাহিনী। ওরকম মর্মস্পর্শী প্রতিবেদন বহুকাল কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি।